ওকে রিফাত ভাই, আমরা কিন্তু লাইভে চলে এসেছি। হ্যাঁ, আচ্ছা, Sure. সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি যদিও দেখতে পাচ্ছি না আমাদের সাথে লাইভে কেউ যুক্ত হয়েছে কিনা। তো আমার ওকে, আমার পেজ থেকে করছি এটা আপাতত। আমাদের হচ্ছে গিয়ে আফটার ফ্যাসিস্ট আজকে আহ, আমরা যেটা বলেছি আজকে ফ্যাসিস্ট পরবর্তী সময়ে আমাদের রাজনীতিটা কিভাবে আমরা দেখব, কিভাবে ভাবছি সেটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে আছে রিফাত ভাই, রিফাত হাসান, কবি ও সাহিত্যিক এবং লেখক। আর আমি তো দিলশানা পারুল, আমি আমার পেজ থেকে যে অ্যাক্টিভিজম করি সেটাই। আমি একটু কনফার্ম হই আমার পেজে আছে কিনা রিফাত ভাই, এটা আমার পেজে হ্যাঁ, দেখাচ্ছে কিনা, কারণ আজকে থেকে একটু কমপ্লিটলি নতুন পেজ থেকে করছি তো খুব হুম। ভালো বুঝতে আপনি পারছি না এটা যে আপনি আমি এটা লাইভে আপনার গেছি প্রোফাইলেও কিনা। শেয়ার দিয়ে দেন। হ্যাঁ, আমার প্রোফাইলেই শেয়ার দিচ্ছি আপনাকে। আপনার ওকে, হ্যাঁ আমাদের দেখা যাচ্ছে, আমাদের আচ্ছা, দেখা এটা যাচ্ছে। আমার প্রোফাইলে কিভাবে শেয়ার দেব এটা? ওকে আচ্ছা, না এটা অনলি মি কেন আছে, এডিট অডিয়েন্স, জাস্ট এ মিনিট। এটা কি ওকে, আমার প্রোফাইলে শেয়ার দেওয়া সম্ভব? হ্যাঁ তাহলে খুবই কিভাবে দেব? সম্ভব, খুবই এটা সম্ভব, কিভাবে দেব? খুবই সম্ভব। আমি আমি দিয়ে দিচ্ছি। আমরা একটু সময় নিচ্ছি, হ্যাঁ লোকজন এখনো হয়তো আসেনি, দেখবেন না। এই যে টেকনিক্যালিটিস যেটা হয়, ডিজিটাল দুনিয়া সবসময় বিট কনফিউজিং। বুঝলাম না, আমি দেওয়ার আগে কে একজন, ওকে আই শেয়ারড ইট, বিউটিফুল, ওকে ঠিক আছে। আমাদেরকে দেখা যাচ্ছে রিফাত ভাই। আমি যেটা করি, আপনাকে আমি ট্যাগ দিই, তাহলে বোঝা রাইট, যাবে। আমি সবার কাছে একদিন। একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কমেন্ট সেকশনে আপনার নাম উল্লেখ করে দিলাম, তাহলে আপনি এটা পেয়ে যাবেন, তখন আপনি শেয়ার দিতে পারবেন। শিওর। আমরা, আমি আর রিফাত ভাই দুজনে একটুখানি সময় নিচ্ছি এই টেকনিক্যাল কেরিগেচারের জন্য, সবার কাছে তার ক্ষমা চেয়ে নিচ্ছি। ওকে, আমি আপনাকে কমেন্ট দিয়ে হ্যাঁ কমেন্ট করেছি রিফাত ভাই, আপনি শেয়ার করতে পারবেন। আচ্ছা, আমাদের একজন ভিউয়ার দেখা যাচ্ছে, যাক লাকি উই আর, আপাতত একজন। বাট আমরা গ্রুপে শেয়ার দিলে পেয়ে যাব আর কি, আপনাকে আলোচনার মধ্যে রেখে তারপর হয়তো গ্রুপে আমরা শেয়ার দিতে যাব। আমি আবার করে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, সালাম, নমস্কার, আদাব। এইটা আমার পেজ থেকে আপাতত যাচ্ছে। আমার পেজে এবং আরেকটি পেজ আমি করেছি নিউ পলিটিক্স নামে, বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের বর্তমানে যে নতুন রাজনীতি সেটা নিয়ে হচ্ছে কি আমরা কথা বলবো। এবং আমরা একদমই আড্ডার মুডে কথা বলবো। এটা কোনো সাক্ষাৎকার কিংবা কোনো জ্ঞানগর্ভ আলোচনা হবে না। একদমই চেষ্টা করবো প্রতি সপ্তাহে অন্তত একজন অতিথি নিয়ে এসে আমার পেজ থেকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিটা বোঝার জন্য এবং দেখার জন্য। আপনাদের কমেন্ট করার অপশন কোথায় আছে, কমেন্ট করবেন, কমেন্ট করলে আমরা চেষ্টা করবো আপনাদের কাছে গেট ব্যাক করতে। রিফাত ভাই, ওকে, আচ্ছা আমি আজকে আমি আমরা, একটু আমি হ্যাঁ একটা মিনিট একটু শিওর, ইয়ে করি। এটা একটু এটা শেয়ার একটু দিয়ে আছে, করতে দিই। হ্যাঁ আপনি জাস্ট শেয়ার দিলেই হয়ে যাবে। জি। ও লাকি উইয়ার, আমাদের সাথে এই মুহূর্তে 21 জন, বাট আমার ধারণা আরো বেশি লোকজন দেখছে। হ্যাঁ, ওকে। তো লাইভ একদম, আমরা একদম সলিড 30 মিনিট থাকবো। 30 মিনিট আমাদের কথা শেষ হলে হবে, নইলে নাই আমরা বন্ধ করে দিয়ে চলে যাব। হ্যাঁ, আচ্ছা রিফাত ভাইকে আজকে আনার একটা বড় কারণ হচ্ছে, রিফাত ভাই আমার কাছে খুব মনে হচ্ছিল যে বিশেষ করে আফটার ফ্যাসিস্ট যেটা বললাম, জুলাই পরবর্তী সময়ে আপনার চিন্তার সাথে আমার চিন্তাটা খুবই সিঙ্ক্রোনাইজ হচ্ছিল। অনেক সময় আমার মনে হচ্ছিল যা ভাবছি আপনি সেটা বলে দিচ্ছেন। আবার অনেক সময় আমি দেখতে পাচ্ছি হয়তো আপনি আমার স্ট্যাটাসও দেখেননি, ফেসবুকে আমি যা লিখছি যে দেখি যে একদম মোটামুটি সেই ভাষাগুলো আপনি যেহেতু লেখক সাহিত্যিক কবি মানুষ আর একটু সুন্দর করে গুছিয়ে লিখছেন। তো আমি যেহেতু হয়তো অ্যাক্টিভিস্ট মানুষ, ওই ইনফর্মাল বিষয়টা আমার লেখার মধ্যে থেকে যায়। বাট মোদ্দা কথা যেটা দেখলাম যে মোরালেস আমরা আসলে কাছাকাছি ভাবছি। ওই জন্য মনে হলো আপনার সাথে একটা আড্ডা দিয়ে দেখি বিষয়টা কি। আজকে আবারও বলি যে এটা একদম দুইজনই আমরা আড্ডাই দিব, একদমই রাজনৈতিক আড্ডা হবে। তো আমাদের বিষয় যখন আমরা নির্ধারণ করেছি ফ্যাসিস্ট পরবর্তী সময়ে, একটা ইন্টারেস্টিং গল্প দিয়ে আর কি রিফাত ভাই আপনার সাথে শুরু করি। সেদিনও বলছিলাম আপনাকে, তো একজন শ্রদ্ধেয় একাডেমিক বড় ভাই আমাকে বেশ 2-3 মাস আগে ফোন করে বলছে যে দিলশানা, আপনার কি মনে হয় আমরা কি ফ্যাসিস্ট তাড়াতে পেরেছি, বা ফ্যাসিস্ট থেকে বাংলাদেশ কি মুক্ত হতে পেরেছে? হুম। তো তাকে তখন আমি বললাম যে ভাই, আমার কাছে আমি বাংলাদেশে শেখ হাসিনার ফ্যাসিজমকে যেভাবে পারসিভ করেছি বা আমি যেভাবে বুঝেছি, যে 3টা স্তরে আসলে তার তার যে স্বৈরতন্ত্র বা একনায়কতন্ত্র যেটাই বলি আমরা, সেটা কায়েম ছিল। একটা হচ্ছে স্ট্রাকচারাল, কালচারাল, আর একটা পলিটিক্যাল। তো পলিটিক্যাল জায়গা থেকে মোরালেস আমরা আমরা তাকে উচ্ছেদ করতে পেরেছি।
কিন্তু কালচারাল যে ফ্যাসিজম, যে 16 বছর শুধু না, দীর্ঘ সময় ধরে কালচারাল ফ্যাসিজমের বুনিয়াদ যে তারা বুনেছে, সেই ফ্যাসিজম স্টিল ইন প্লেস, একই জায়গায় আছে, সেইটার আসলে আমরা একটা পাতাও সরাতে পারিনি। একইভাবে স্ট্রাকচারাল ফ্যাসিজমকে আমরা যেভাবে দেখতে পেরেছি, ধরেন আমলাতন্ত্রের মধ্যে মিডিয়া হাউসের কথা যদি ভাবি, কিংবা আমাদের গোয়েন্দা সংস্থাগুলোকে যে ভাবি, এগুলোকে কেন্দ্র করে যে তার নিয়ন্ত্রণ নেওয়া, কন্ট্রোলে নেওয়ার মধ্যে দিয়ে ফ্যাসিজম কায়েম করা, সেই সেই স্ট্রাকচারাল ফ্যাসিজমটা কিন্তু ওইভাবেই রয়ে গেছে। তো এইটা ছিল আমার আমার আন্ডারস্ট্যান্ডিং আর কি। ওই জায়গা থেকে আমি এখন আপনার কাছে আসবো যে ধরেন মানে আমার ভাবনার জায়গাটা আপনার কি মনে হয়, এইটা একটা। আরেকটা হচ্ছে আপনার ভাবনার জায়গাটা কি, যে আসলে কি মানে ফ্যাসিস্ট পরবর্তী সময় বাংলাদেশের রাজনীতি আপনি কিভাবে দেখছেন, আপনার আপনার আপনি কিরকম করে পারসেইভ করছেন আচ্ছা, রিফাত ভাই? একটা জিনিস কি, আমরা অনেক দিন থেকে এই কথাটা বলতাম যে মানে ফেসিস্টের পতন মানেই হচ্ছে ফেসিবাদের পতন না। তো এটা আসলে অনেক কারণেই বলতাম। কারণ হচ্ছে যে আমাদের এখানে ধরেন ফেসিস্ট ব্যাপারটা বা এই ধরনের আমাদের যেসব বিরোধিতার জায়গাগুলো, এগুলো ব্যক্তির জায়গায় সবসময় থিত হয়েছিল। তো এইটার কারণে আমরা যেটা দেখতাম সেটা হচ্ছে যে ধরেন হাসিনার পতন হলো, কিন্তু হাসিনার যে কারণে আমরা পতন চেয়েছিলাম সেই কারণগুলোর কোনোভাবেই আপনার সমাপ্তি হলো না। তো এই ব্যাপারটা তো রয়ে যায় শেষ পর্যন্ত। তো সেই কারণে আমাদের এই বেসিক বোঝাপড়াটা যে ফেসিবাদের মানে ফেসিস্টের পতন মানে যে ফেসিবাদের পতন হয়ে ওঠে না, এটা যে একটা ধরেন আমাদের লাইফস্টাইল ছিল, বোঝাপড়া ছিল, এবং আইডিওলজি আকারে আমাদের এখানে নানানভাবে হাজির ছিল, কালচার আকারে হাজির ছিল। এগুলোর মোকাবেলাটা যেভাবে হওয়া দরকার ছিল সেভাবে আমাদের এখানে হয়ে ওঠে নাই। তো এখানে আসলে একটা জিনিস সবসময় আমি বুঝি, সেটা হচ্ছে যে ধরেন মানে আমাদের মাত্র অলমোস্ট 1 বছর হলো, তো 1 বছর তো হাসিনার পতন হয়েছে। তো 1 বছর পরে আমরা আসলে ঠিক যেই ধরনের একটা গন্তব্য নিজেরা কল্পনা করতে চাচ্ছি, সে ধরনের একটা গন্তব্য মানে ঠিক মানে ডিফাইন করে ফেলা যাবে সেরকম মনে হয় না আর কি। কারণ খুবই অল্প সময় গেছে আমাদের আমাদের আসলে যেটা ফেসিবাদের রুট, এটা আসলে এত অল্প সময়ের না। আমরা তো এটাকে লোকেট করি হচ্ছে যে একদম স্বাধীনতার পর থেকে। তো স্বাধীনতার পর থেকে এটাকে লোকেট করি। তো এই দীর্ঘ সময়ের ফেসিবাদের রুটটা এত অল্প সময়ে যে আমরা একটা বছরের ভিতরে শেষ করে ফেলতে পারবো ঘটনা সেটা না। কিন্তু আমাদের যেটা করা দরকার ছিল, কতগুলো জিনিস আমরা যে সব তর্কগুলো করি, এই তর্কগুলো হচ্ছে ধরেন দীর্ঘ সময় ধরে আমাদের এখানে মানে এক ধরনের একটা পার্টিজান ভ্যালু ব্যবস্থা, যেটাকে বলি আমি সবসময়, এটার ভিতরে আমরা আসলে এক ধরনের আটকে ছিলাম। যেটার কারণে যখন আমরা আমাদের এখানে হাসিনার পতন হলো, তারপরে আমরা দেখছি আমরা বিভিন্ন যেসব এক্সিস্টিং দলগুলো আছে, বিএনপি, জামাত বা অন্যান্য দলগুলা, তারা নিজেদের পার্টি স্বার্থের বাইরে এখনো পর্যন্ত বেরোতে পারছে না। নিজেদের তর্কগুলো পর্যন্ত তাদের মানে তাদের ধরেন হাসিনার বিরুদ্ধে তর্ক বলেন বা অন্যান্য ফ্যাসিস্ট বিরোধী যেসব তর্ক আছে, এই তর্কগুলোর চেহারাটাও আমরা দেখতেছি হচ্ছে যে শেষ পর্যন্ত একটা পার্টিজান তর্ক, কিন্তু কোনো ভ্যালুর তর্ক সেরকম ভাবে উঠে আসছে না আমাদের এখানে। এবং হয়তোবা এটার জন্য আমাদের আসলে একটা দীর্ঘ সময় ধরে আমাদের এই কাজটা করতে হবে। আমরা ধরেন গত 15-16 বা আরো বেশি সময় ধরে তর্কগুলো করেছিলাম, সেটা হচ্ছে যে সে সময় আমাদেরকে নিরন্তর আসলে ফেসিস্ট ক্ষমতায় ছিল এবং তাদের ক্ষমতার বৃত্তের ভিতরে থেকে তাদের সাথে লড়াই করতে হইতেছিল। কিন্তু এখন আমাদেরকে নিজেদের লড়াইটাকে আরো স্পষ্টভাবে ডিফাইন করার জন্য আরো দীর্ঘ সময় ধরে তর্কের ভিতরে থাকতে হবে আমার মনে হয়। কিন্তু সেটার জন্য যেটা জরুরি সেইটা হচ্ছে যে আসলে ধরেন আমরা শুরুতে যেটা বলতেছিলাম, মানে হাসিনার পতনের পর আমাদের কতগুলো জিনিস সুনির্দিষ্টভাবে ডিফাইন করে ফেলা দরকার ছিল, যে আমরা যে পরিবর্তনটা চাইলাম সেই পরিবর্তনটা কি। এই পরিবর্তনের ভিতরে আমাদের যেটা কনসেনসাস তৈরি হয়ে আছে, আদৌ কি কোনো কনসেনসাস তৈরি হয়ে আছে কিনা, সেই জিনিসগুলোকে ধরতে পারা দরকার ছিল আমাদের।
কিন্তু আমরা সেগুলো না ধরে আমরা আসলে ক্ষমতার টুল টেবিলগুলোকে ধরার চেষ্টা করলাম, যেখানে আমরা বসতে পারবো, বসে ক্ষমতাটাকে এনজয় করতে পারবো। রিফাত ভাই এখানে একটু থামাই আপনাকে, ধরেন আমি একটু আপনার ওই যে পার্টি ভ্যালু সিস্টেমের কথা গেলেন, এই জায়গাটা আবার একটু ঢুকি। জি, ধরেন আমি এভাবে বলি পার্টির ভ্যালু সিস্টেম, আপনি বললেন পার্টি ভ্যালু সিস্টেম বাংলাদেশে, আমি যদি শুধু স্বাধীনতার পরেই ধরি, গত 54 বছরে আসলে রাজনৈতিক দলের যে পার্টিজান যে পলিটিক্স আমরা দেখেছি, আমি এইভাবে বলি সবসময় যে পার্টিজান পলিটিক্স অন্তত এক্সিস্টিং প্র্যাকটিসিং যেটা, সেইটা সাধারণত দেখা যায় প্রো পিপল না। মানে আমি নর্মালি এইভাবে বলি যে পার্টিজান ভ্যালু সিস্টেমটা আমাদের একদমই প্রো পিপল না, মানে কখনোই জনগণের কিসে ভালো কিসে মন্দ এই জায়গাটায় একটা বিরাট বড় গ্যাপ দেখা যায়। আপাত অর্থে আমরা বলি নির্বাচন, জনগণের নির্বাচন, জনগণের সমিতি, ঠিক আছে, গত 16 বছর এটা আরো প্রমিনেন্ট হয়ে আসছে, কিন্তু ধরে নির্বাচনের আগে বা পরে একটা দলীয় ব্যবস্থার মধ্যে জনগণের যে তার যে অধিকার কিংবা তার যে চাওয়া পাওয়া বেদনার জায়গাগুলো ধরতে পারা, এই জায়গাটায় মনে হয়েছে যে সবসময় পার্টির নিজস্ব চাওয়া পাওয়া স্বার্থটাই সবসময় প্রমিনেন্ট থাকে। এই রাইট। ডায়নামিক্সটাকে আপনি কিভাবে দেখেন? আপনি ভ্যালু সিস্টেম বললেন তো, ওটাকে আমি মানে এভাবে আমি বললাম যে আমি আপনি এই এটাকে বলি, ডায়নামিক্সটাকে কিভাবে দেখেন? আমি এটাকে বলি হচ্ছে আসলে ধরেন, মানে বাংলাদেশে যেটা পার্টিজান ভ্যালু ব্যবস্থার কথা বলছি, এটা আমি সবসময় লোকেট করি হচ্ছে ধর্মের চাইতেও বেশি শক্তিশালী। ধর্মের চাইতেও বেশি শক্তিশালী এটা কিরকম? আপনি দেখবেন বাংলাদেশে মুসলমানদের ভিতরে যারা, ধরেন ইসলামের তো বিভিন্ন ঘরানা আছে, ঘরানাগুলোর ভিতরে অনেক কঠিন তর্ক বিতর্ক আছে। এমন তর্ক বিতর্ক আছে যে একটা গ্রুপ আরেকটা গ্রুপকে এমনকি কাফের পর্যন্ত ফতোয়া দিয়ে ফেলে, হ্যাঁ। কিন্তু সেই একই ঘরানার ভিতরে যখন আপনি দেখবেন, আপনি যে, মানে আপনি যেই ধরেন আইডিওলজি পছন্দ করছেন, ধর্মের কথা বলছি, যে বিলিফটা পছন্দ করছেন, সিস্টেমকে পছন্দ করছেন, সাবস্ক্রাইব করছেন, সেই লোক একই সাথে যদি আপনার দলের হয়, যে মানে যারা বিরোধিতা করতেছে সেটা আপনার দলের হয়, তার সাথে কিন্তু আপনি একই সাথে সবকিছুই করতে পারেন। মানে আপনার হচ্ছে যে তখন আর সে কাফের থাকে না আপনার কাছে। আপনার কাছে যদি মানে ধরেন যে লোক আওয়ামী লীগ করছে, সেই লোক যদি নর্মাল অবস্থায় আপনি ধর্মের তর্কের ময়দানে তাকে আপনি কাফের ঘোষণা করছেন, হুম, কিন্তু একই সাথে যখন আপনি দেখবেন সেই লোক বিএনপি করছে, সে আর কাফের থাকে না। মানে তার সাথে আপনার একটা সৌহার্দ্য সম্ভব, যোগাযোগ সম্ভব, অনেক ওইটা কিছু আপনি সম্ভব। এটা, কালচারাল জায়গাটা বললেন, কালচারাল জায়গাটা বললেন, কিন্তু ধরেন হ্যাঁ, আমি যদি একদম ম্যাটেরিয়ালিস্টিক জায়গায় যাই, একটা তো আছে ফিলোসফিক্যাল প্যাটার্নের জায়গাটা, কিন্তু এই যে দলীয় ভ্যালু সিস্টেমটা কি কারণে হচ্ছে প্রো পিপল হয় না, একটু রিজনটা কি? প্রো পিপল মানে আমাদের ল্যান্ডে এই ফর্মটা কেন দেখি আমরা, প্রো পিপল হয় না কেন, একদম সোজা বাংলায়? প্রো পিপল হয় না হচ্ছে যে কারণ এখানে তো আসলে কাল্ট তৈরি হয়, কাল্টের বাইরে আপনি কোনোভাবে চিন্তাই করতে দেওয়া হয় না। যেমন যে ভদ্রলোক আওয়ামী লীগ করে, মানে আওয়ামী লীগ কেন ধরেন মানে এভাবে আমাদের এখানে ফ্যাসিস্ট হয়ে উঠতে পারলো? আমাদের এখানে শেখ মুজিবুর রহমানের জনপ্রিয়তাটা দেখবেন তার রাজনীতি বিচার করে হয় না, তার জনপ্রিয়তাটা হয় হচ্ছে যে ধরেন উনি খুব ভালো বক্তৃতা দিতে পারেন, তারপর মাঠ যথেষ্ট, মানে মানুষের সাথে মাঠে কানেক্ট করতে পারেন। ইভেন শেখ মুজিবুর রহমানের কিন্তু কোন রকম মানে এই ঘটনাগুলোর বাইরে তুমি সরি, এই ঘটনাগুলোর বাইরে শেখ মুজিবুর রহমান যখনই শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের পরে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসলেন, রাষ্ট্র পরিচালনায় আসলেন, দেখা গেলো যে বাংলাদেশের মানে হিস্ট্রিতে সবচেয়ে ব্যর্থ শাসকদের একজন মানে শেখ মুজিব ছিলেন, হয়ে উঠলেন। কেন কিন্তু কেন এটা এটা কেন বলছেন আপনি? মানে আমরা এতদিন জেনে আসলাম সবচেয়ে সফল জাতির পিতা, এত সবচেয়ে সফল শাসককে আপনি নির্দ্বিধায় সবচেয়ে ব্যর্থ কোন কোন জায়গা থেকে বললেন? মানে এই জায়গা থেকে, মানে ব্যর্থ এই জায়গা থেকেই যে মানে আমাদের এখানে এই জিনিসগুলোকে তো ধরা হয় হচ্ছে ধরেন, আমরা যেটার কারণে আওয়ামী লীগকে বলি হচ্ছে যে একটা ফেসিস্ট আইডিওলজি বলি। কারণ আওয়ামী লীগ হচ্ছে ধরেন, এটার আমি কতগুলো কারণ নিয়ে আলাপ করছিলাম। যেমন একটা ফেসিস্ট আইডিওলজি যেসব গুণগুলো থাকা দরকার, ধরেন সম্প্রদায় প্রেম, পবিত্র রক্ত, মানে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি,
আপনি এর বাইরে একটা জাতিকে বিচার করতে পারেন না, একটা জাতির অন্যান্য বৈশিষ্ট্যগুলোকে বিচার করতে পারেন না। হুম। তারপরে হচ্ছে যে মানে শেখ মুজিবের ঘটনাগুলো আসলে শেষ পর্যন্ত এই আইডিয়াগুলোর বাইরে বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত, ধরেন হাসিনার পতন হলো, হাসিনার পতন হওয়ার পর আমাদের এখানে একটা বড় অংশ এখনো পর্যন্ত মনে করে হাসিনা অপরাধ করছে ঠিক আছে, কিন্তু আমরা মুজিবের ব্যাপারে কেন আমাদের বিচারটা এরকম হয়, মুজিব তো অপরাধ করে নাই। এবং আমি যেটা দেখি, মুজিবের অপরাধের বিচার না, তারা মুজিবের কোন রকম হিস্ট্রিক্যাল বিচারই করার চেষ্টা করেন না। হিস্ট্রিতে মুজিব কি করেছেন এই পুরো এই বিচারটা টোটালি কখনো চেষ্টা করেন না, শুধুমাত্র মুজিবের একটাই তারা বিচার করেন, সেটা হচ্ছে ৭ই মার্চের ভাষণ। যে ভাষণের ব্যাপারে আমাদের এখানে যেটা বলা হয়, মানে একটা জনগোষ্ঠীতে এই ভাষণ দ্বারা প্রভাবিত, হ্যাঁ, এবং তাদের ব্যাপারে এটা বলা হয় যে যেমন মানে যারা ওই মার্চের এই ভাষণের সময় ছিলেন, মানে জুয়েল আইচের বক্তব্য আছে একটা, জুয়েল আইচ জাদুকর, উনি বলতেছিলেন যে তখন আমার মনে হইতেছিল উনি তো জাদু করেন না, জাদু বিষয়ে উনি বলতেছিলেন যে জাদুর ভিতরে একটা আপনার মোহ তৈরি করার ব্যাপার আছে। তখন আমার মনে হইতেছিল উনি বলতেছেন এমন চাঁদের আলো যদি মরি সেও ভালো, সেও মোর স্বর্গ সমান। মানে এই আবেগটা দিয়ে উনি আর কোনো বিচার ক্ষমতা সবকিছু হারাই ফেলেন। আমাদের এখানকার এটা জাতিগত বৈশিষ্ট্য হইতে পারে এই ধরনের একটা ব্যাপার, কিন্তু এই জাতিগত বৈশিষ্ট্যগুলোকে আমাদের এখানে ধরেন রাজনীতি এবং সবকিছুর টুল হিসেবে ব্যবহার করেছে আওয়ামী লীগ সবচেয়ে বেশি, অন্যরা এটাকে ব্যবহার করতে পারে নাই। এবং সেই কারণে আওয়ামী লীগ শেষ পর্যন্ত মানে তাদের মানে ওই এটাকে একদম ফেসিস্ট টুল হিসেবে ডেভেলপ করতে পারছে পলিটিক্সটাকে। এই জায়গাটায় ধরেন অনেকে বলে, এর আগে একদিন কথা হচ্ছিল আরো দুইজন বন্ধুর সাথে, যে বলছে শুধু শেখ হাসিনাই ফ্যাসিস্ট, 16 বছর ছিল, যে কথাটা আপনি শুরু করলেন, কিন্তু শেখ মুজিব হচ্ছে গিয়ে মানে ওই যে জাতির পিতা, জনগণের গণতন্ত্রের জনক, এরকম আরো বহু ধরনের আখ্যায়িত করে। তো আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে ধরেন শেখ মুজিবের জীবদ্দশা মানে অ্যাজ এ দেশীয় প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপ্রধান হিসেবে তার জীবদ্দশা কতদিন ছিল? 4 বছর, রাইট? আমরা যদি 71 থেকে 75 ধরি, 4 বছর। তাহলে আমরা তো উই নেভার নো আসলে যে উনি যদি, এই ব্যক্তিও যদি 1 যুগ 12 বছর বা 16 বছর আসলে শাসন করতেন, তাহলে সে যে শেখ হাসিনার চেয়েও বড় স্বৈরাচার হতেন না, এটা তো আসলে আমরা বলতে পারি না। এখন ধরেন আমি আপনার কাছে একটা কন্ট্রাডিকশন তুলে দেই, বা আমি জানি না এটা কন্ট্রাডিকশন কিনা, যে স্ট্রাকচারাল ফ্যাসিজমটা এইটা আগে, নাকি হচ্ছে গিয়ে ধরেন ব্যক্তি শেখ মুজিবুর রহমান যেহেতু ফ্যাসিস্ট ছিলেন, তার লেগেসি ধরে যেহেতু শেখ হাসিনা, সেই জন্য শেখ হাসিনা হচ্ছে তার ফ্যাসিজমকে আরও বেশি করে আফল করেছিলেন। আবার এটার সাথে যদি আমি স্ট্রাকচার ধরি, তাহলে শেখ মুজিবুর রহমান সেই স্বৈরাচারের প্রাতিষ্ঠানিক পত্তনটা করে গেছেন, পরবর্তীতে যারা শাসক এসছেন তারা আসলে এগুলো থেকে, সেই পত্তনের জায়গা থেকে দেশ হিসেবে বা একটা রাষ্ট্রকে তুলে নিয়ে আসার পরিবর্তে ওই স্ট্রাকচারের মধ্যেই নিজেদের অ্যাডাপ্ট করেছেন, যারই ফলাফল আসলে। এবং শেখ হাসিনা হচ্ছে সর্বোচ্চ রূপে এটাকে একদম মানে সর্বোচ্চ রূপে সে ক্যাপিটালাইজ করেছে তার নিজের প্রয়োজনে, নিজের স্বার্থে। আমি এভাবে বলতে পারি কিনা, নাকি আমি বলবো যে না, মাঝখানে ছেদ আছে, শেখ মুজিবের এক ধরনের ব্যবহার আছে। ধরেন শেখ মুজিব নিজে হচ্ছে গিয়ে এই রাষ্ট্রটাকে তার নিজের মতো করে স্বৈরাচার হিসেবে সে হয়েছে, সেরকম করে ব্যবহার করেছে। তারপরে সেনাবাহিনী থেকে আসুক যে রাষ্ট্রপ্রধানরা, তারা তাদের মতো, ধরেন সেনাবাহিনী থেকে যারা রাষ্ট্রপ্রধানরা আসে, তাদের তো স্বভাবগতভাবেই এই চরিত্রের খানিকটা থাকে, ঝোঁক তো থাকে ফ্যাসিজমের। ওটা আমি গ্যাপ ধরবো, তারপরে শেখ হাসিনাকে ধরবো, নাকি পরম্পরা ধরবো, রাষ্ট্রীয় পরম্পরা, লেগেসি, স্ট্রাকচারাল? আমি তো পরম্পরা হিসেবে, আমি পরম্পরা হিসেবে দেখি, কিন্তু ধরেন একই সাথে এটা হচ্ছে যে আপনার মানে শেখ মুজিবের রাজনীতির ভিতরে একটা প্রপিপিয়াল ব্যাপার তো ছিলই, যেটার কারণে শেখ মুজিব বাংলাদেশের মানে এক ধরনের একচ্ছত্র নেতা হইতে পারছিল সে সময়ে। হ্যাঁ, কিন্তু এই প্রপিপিয়াল ব্যাপারটার পাশাপাশি যেটা ছিল সেটা হচ্ছে যে আসলে তার আইডিওলজির মানে তার যেমন ধরেন মানে ৭১-এর পরে যখন শেখ মুজিবুর রহমান বাংলাদেশে ফিরে আসলেন এবং আমাদের জন্য যে সংবিধানটা তৈরি করলেন, শেখ মুজিবুর মানে দুইটা চরিত্র আমরা দেখি। একটা জিনিস হচ্ছে যে ধরেন এটাকে আপনি আমাদের এখানে তো দুইটা চরিত্রের ব্যাপার, দুটা চরিত্রতে একটা ওভারল্যাপ করে, একটা হচ্ছে স্বৈরাচার আর একটা হচ্ছে ফেসিস্ট। দুটো চরিত্র ওভারল্যাপ করে।
স্বৈরাচার ব্যাপারটা তো ছিলই আমাদের এখানে। ধরেন মানে মানে প্রথম যে নির্বাচনটা হইল, মানে শেখ মুজিবুর রহমানের আসার পরে, সে প্রথম নির্বাচনে আমরা দেখি কি, মানে আমাদের সংবিধান রচয়িতা ছিলেন হচ্ছে যে প্রফেসর আনিসুজ্জামানরা। হ্যাঁ, তো এটা আমার আফটার ফেসিস ম্যানিফেস্টোতে লিখেছিলাম যে আমরা নতুন সংবিধানের কথা কেন বলি। বলি এই কারণে যে আমাদের সংবিধানটা হচ্ছে যে, মানে যারা এই নতুন সংবিধানটা তৈরি করেছিলেন, মানে আনিসুজ্জামানরা, মুজিব পরবর্তী প্রথম নির্বাচন, যে নির্বাচন এই সংবিধানের অধীনে প্রথম নির্বাচন যেটা হয়েছিল, এই নির্বাচনে স্বয়ং আনিসুজ্জামান ভোটটা দিতে পারেন নাই। উনি যখন ভোট দিতে গেছিলেন, ওনারে বলা হয়েছিল যে স্যার আপনার ভোটটা দেওয়া হয়ে গেছে। তখন আনিসুজ্জামান বলতেছিলেন যে বঙ্গবন্ধু কি আমাদের উপরও কি বিশ্বাস রাখতে পারেন নাই, আমরা তো নৌকাতেই ভোট দিতাম। এটা হচ্ছে আনিসুজ্জামানের আত্মজীবনীতে আছে। তা আমরা বলতেছিলাম, মানে এটা হচ্ছে যে তার মানে হচ্ছে যে প্রথম কথা, আপনি স্বৈরাচারের শুরু কিন্তু হাসিনার থেকে না। স্বৈরাচারের আর দুইটা ঘটনা বলি, একটা হচ্ছে এটা, দ্বিতীয়টা হচ্ছে যে সেই নির্বাচনে ব্যাপারে তো অনেক পপুলার আলাপ আছে। এটা আমরা মানে প্রফেসর আব্দুর রাজ্জাকের আলাপ থেকে আমরা একটা জিনিস দেখি। মানে আহমদ সাফার সাথে আব্দুর রাজ্জাকের একটা আলাপ আছে না, সেখানে আব্দুর রাজ্জাক মানে শেখ মুজিবুর রহমানকে পরামর্শ দিচ্ছিলেন যে নির্বাচনটা অন্তত আপনারা একটু ফেয়ার করার চেষ্টা করেন, একটা ভালো বিরোধী দল তৈরি করেন আপনি। হ্যাঁ, কিন্তু দেখা গেল কি শেখ মুজিবুর রহমান যেই নির্বাচনটা করলেন, ওখানে সম্ভবত অলমোস্ট ৩০০ আসনই, মানে অল্প কয়েকটা আসন বাদ দিয়ে আওয়ামী লীগ নিজেরাই এটা করে নিল। এবং ওখানেই প্রথম আপনার এমন সব অভিযোগ আসলো যে হেলিকপ্টারে করে ভোটের বাক্স চুরি করা হয়েছে, ডাকাতি করা হয়েছে, ইভেন খন্দকার মোশতাক আহমেদের জন্য পর্যন্ত। তারপরে হচ্ছে যে মানে দুইটা জিনিস আছে। একটা জিনিস হচ্ছে যে সংবিধানের অধীনে, যে সংবিধানটা আপনারা প্রথম প্রণয়ন করলেন, পবিত্র সংবিধান, প্রণয়ন করার পর প্রথম কথা হচ্ছে সেই সংবিধানের অধীনে নিজে ভোট দিতে পারলেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে অল্প কিছুদিন পরেই শেখ মুজিবুর রহমান বুঝতে পারলেন নিজের সংবিধানটা আসলে জিরো, এটার কোনো অর্থ নেই। মানে একটা, মানে উনি যে ক্ষমতা চাচ্ছিলেন সেই ক্ষমতা এই সংবিধান তারা দিতে পারে না। তো উনি এই সংবিধানটাই পুরোপুরি বাতিল করে বাকশাল কায়েম করলেন। মানে যে সংবিধানটা তার নিজের কাছে মানে 4 বছরের মাথায় এটা টিস্যু পেপারে পরিণত হয়েছিল, সেই সংবিধানের ব্যাপারে আমরা যখন এখন বলি যে এটা বাতিল করতে হবে, তখন বাংলাদেশে পলিটিশিয়ানদের একটা বড় গ্রুপ, একাডেমিশিয়ানদের একটা বড় গ্রুপ, বিএনপির মতো দল, তো সবাই সেই সংবিধানের ব্যাপারে কথা বলে যে এটা হচ্ছে যে আমাদের একটা বেস। এই বেসিকটা তো আপনারা যাদেরকে জাতির পিতা বলেন, বা আপনারা যাকে বাংলাদেশ রাষ্ট্রীয় স্থপতি বলেন, আমরাও বলি তাকে বাংলাদেশ রাষ্ট্রীয় স্থপতি, আমি নিজেও বলি। তার তো একটা গুরুত্ব আছে বাংলাদেশ রাষ্ট্রের গঠনটার সাথে। তিনি তো এটার গুরুত্বটা রাখেন নাই। উনি বলছেন যে মানে উনি এটাকে একদম লাথি দিয়ে ফেলে দিয়েছিলেন উনি এই জিনিসটা, এই সংবিধানটা। তো এই সংবিধানের ব্যাপারে মানে আমরা সেজন্য সেই সময়ই আমরা মানে শুরু থেকে আমরা বলতেছিলাম যে সবার আগে যে কাজটা করতে হবে, যে সংবিধান আমাদের এথিক্যাল অথরিটি হয়ে উঠতে পারে নাই, সেই সংবিধানটাকে আপাতত বাতিল করতে হবে। মানে এটাকে যদি আমরা ভালো করি, ধরেন আমরা সংশোধন করলাম, এখন যেটা আলাপ হচ্ছে যে কারণে, তো সংশোধনটা করলে যেটা হয়, ধরেন শেখ হাসিনা, উনি ফেসিস শেখ হাসিনা, উনি মানে প্রায় হাজারখানিক ছাত্র বা আরো বেশি ছাত্র খুন করে উনি পালিয়েছেন। তো শেখ হাসিনা যখন আবার আমরা যখন বলবো যে উনি তো এখনো পর্যন্ত আমাদের বৈধ প্রধানমন্ত্রী, যেহেতু শেখ হাসিনার সংবিধান অনুযায়ী মানে তত্ত্বাবধায়ক সরকারের কোনো প্রভিশন নেই। আজকে এই ভদ্রলোকের নাম কি, রিজভী সাহেব যেটা বললেন, হ্যাঁ, রিজভী সাহেব বললেন। তো এই, তা এখন হাসিনাকে যদি আমরা চিন্তা করি যে হাসিনাই প্রধানমন্ত্রী থাকবে, কিন্তু হাসিনা ভালো মানুষ হয়ে যাবেন। মূল কথা হচ্ছে যে আমরা যে ৭২-এর সংবিধানের ব্যাপারে যে আলাপটা এখন চলতেছে, যে ৭২-এর সংবিধানটা রেখে জাস্ট সংস্কার করি আমরা, কতগুলা ভালো, মানে সংস্কার করা মানে হচ্ছে তাকে ধরেন হিজাব পরাই দিলাম, কিন্তু তারপর এখানে হচ্ছে যে একটু থামাচ্ছি রিফাত ভাই, ধরেন আপনি যেটা বলছে একদম আমি থিওরিটিক্যালি বা এথিক্যালি কমপ্লিটলি অ্যাগ্রি করলাম আপনার সাথে যে
সংস্কারের চেয়ে সম্ভব হলে তো আসলে সংবিধানটা কমপ্লিটলি পাল্টেই ফেলতাম আমরা। হ্যাঁ, বা একদম আপনি যেটা বললেন যে একদম ফেলে দিয়ে আর একটা নতুন সংবিধান লেখা, এটা ছাড়া বিশেষ করে ওই যে স্ট্রাকচারাল ফ্যাসিজমের কথা যখন আমরা বলছি, স্ট্রাকচারাল ফ্যাসিজম তো আসলে শুধুমাত্র ব্যক্তি পরিবর্তনের মধ্যে দিয়ে পরিবর্তন হচ্ছে না। আমাদের তো মূল ক্রাইসিস যে নট নেসেসারি যে শুধু শেখ হাসিনাই এটা করেছে, এই স্ট্রাকচারের মধ্যে এই সিস্টেম হচ্ছে অ্যালাউ করে সেই ব্যক্তিকে, যেই এর মধ্যে যাবে 4 5 6 বছর পরে সে আসলে আসলে এত দূরে যেতে হবে না। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই যে মানুষ মারার ম্যান্ডেট চাইলে হাতে নিয়ে নিতে পারবে, তার মানে স্ট্রাকচার তাকে অ্যালাউ করছে। তাইলে এইটা একটা বিষয়। এখন ধরেন সেই জায়গা থেকে আমি অ্যাগ্রি করি, কিন্তু আমাদের ওইখানে আসছে যে ধরেন আমাদের সংস্থাগুলো যেটা আছে, যে আমলাতন্ত্র কিংবা মোদ্দা কথা বলতে চাইলাম যে এই ফ্যাসিজমকে প্রতিষ্ঠা করা যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, ফ্যাসিজমকে নার্চার করা এর বেনিফিশিয়ারি যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, এটা তো ডিরেক্ট যে কি কারণে এই প্রতিষ্ঠানটা টিকে আছে, জনগণ তার থেকে কোনো লাভ পাচ্ছে না, সবচেয়ে বেশি সাফারার হচ্ছে জনগণ, তার প্রমাণ তো আমরা জুলাই দেখলাম। তাহলে এই যে আমরা যদি পাল্টাতে চাই বা এইটা, তাহলে যে প্রতিষ্ঠান এবং ব্যক্তিরা এই সংবিধানের বেনিফিশিয়ারি লাভ পাচ্ছে, তারা কি আসলে এত সহজে করতে দিবে বা দিচ্ছে, বা এটা কি সম্ভব? ও রাইট, মানে হচ্ছে যে মানে এই ক্ষমতা কাঠামোগুলো তো আসলে মানে আমরা যদি বিদ্যমান সংবিধানটা রেখে দিই, হ্যাঁ, ক্ষমতা কাঠামোগুলোর যে চরিত্র এগুলো কিন্তু পরিবর্তন হবে না এবং পরিবর্তন কেউ মেনে নেবে না। ফার্স্ট অফ অল আমি আসলে মানে আলাপটাকে আপনি যে আলাপে শুরু করেছিলেন আমি তার থেকে একটু ঘুরিয়ে আনতে চাচ্ছি অন্য কারণে। আমার একটা মতলব আছে, মতলবটা হচ্ছে আমি আসলে এই মুহূর্তে তো আমরা আসলে বাংলাদেশ রাষ্ট্র একটা মানে বড় সংকটে আছে, আমি যেটা বুঝি অনেক বড় সংকটে ঠিক আছে। আছে, ফুল ফ্রিডম আপনার, আপনি যেটা বলতে হ্যাঁ, চাইলেন সেটাই বলেন, আমার আমি প্রশ্ন উত্তর এটা না দিলেও ওটার দিকে হবে। যাচ্ছিলাম, ওটার দিকে যেতে চাচ্ছিলাম কারণ আপনি যে হ্যাঁ, আলাপটা ওখানেই শুরু যান বরং। ঠিক হ্যাঁ আছে। এটা যাচ্ছিলাম। তা আমি বুঝতে চাচ্ছি, আমি আমি মানে যে জিনিসটা এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করি সে আলাপের দিকে একটু নিয়ে যাই, আপনার আলাপও আবার আসবো, দুইটাতে একসাথে করবো আর কি। আচ্ছা, আমি ওই আলাপটা একটু করে নোক্তা দিয়ে দিই, যেটা শুরু করতেছিলাম সেটা হচ্ছে ধরেন মানে একই সাথে স্বৈরাচার এবং একই সাথে ফেসিজম যেটা একসাথে শুরু হয়েছিল হচ্ছে যে ৭১ পরবর্তী সময়ে, এটা এটার নানান ফেজ ছিল। এর আসলে যেমন একটা ফেজ হচ্ছে যে আমাদের এটাকে মানে ৭২-এর সংবিধানে জাতীয়তাবাদের যেটা ডেফিনিশন দেওয়া হয়েছিল, জাতীয়তাবাদের ডেফিনিশন দেওয়া হয়েছিল, ওখানে বলা হয়েছিল যে আপনার মানে এখানে অবস্থানরত জনগোষ্ঠী সবার পরিচয় হবে বাঙালি। হুম, মানে আমাদের এখানকার প্রত্যেক জাতিসত্তাগুলোকে বিনাশ করে দিয়ে সবাইকে নিকেশ করে দিয়ে আপনি বলছেন যে তোমাদের পরিচয় হবে একমাত্র বাঙালি, এবং এটাকে ট্রুথ হিসেবে এখানে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে। তো দেখেন এই রাষ্ট্রের শুরু থেকে দুইটা ঘটনা ঘটে গেছে। একটা ঘটনা হচ্ছে যে প্রথমত হচ্ছে যে এটা আসলে মানে এটাকে কি বলে আম, একনায়কতন্ত্র বা জবরদস্তিমূলক যেটা ব্যবস্থা এটা। দ্বিতীয় হচ্ছে যে একটা ফেসিস্ট ব্যবস্থা মানে আইডিয়া দিয়ে শুরু হয়েছে, সেটা হচ্ছে যে বাংলাদেশে বসবাসকারী প্রত্যেকটা মানুষ হবে বাঙালি। আপনি আপনার পরিচয় অন্যদের উপর চাপাই দিতে চাচ্ছেন এবং আপনি বলছেন যে বাঙালি শ্রেষ্ঠ, বুঝতে পারছেন, এবং সেই বাঙালি জাতির পিতা হচ্ছে যে শেখ মুজিবুর রহমান। তো এই আইডিয়াগুলো হচ্ছে ফেসিস্ট আইডিয়া এবং এখান থেকে আসলে শুরু হয়েছে মূলত শেষ পর্যন্ত। তা বাকি আলাপে পরে আসতেছি। আমি আমি যেটা আলাপে যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ধরেন মানে ৫ তারিখের পরে ৫ তারিখের পরে আসলে আহ, আপনার সাথে আপনি বোধহয় শুরুর দিকে মানে ৫ তারিখের পরে আমরা যেসব আলাপগুলো করতেছিলাম সে সময় আমি খেয়াল করতাম ধরেন আমরা আলাপ করতাম হচ্ছে যে ধরেন একটা নতুন সংবিধানের কথা বলতেছিলাম আমরা শুরু থেকে। আমি মনে হয় সেই সময় আমি খেয়াল করেছি আপনি সবসময় আলাপ করতেন হচ্ছে যে আপনি বা আরো অনেক বন্ধু আলাপ করতে যেটা হচ্ছে যে সেটা না, একটা সংস্কার হওয়াটাই দরকার আসলে, নতুন সংবিধান অত বেশি গুরুত্বপূর্ণ না। তো আমার সেই সময় মনে হইতো যে আমরা বোধহয় আপনাদেরকে এটা বোঝাইতে পারছি না, মানে কেন কোন সংকটটাতে আমরা আসলে আছি বা মানে এখনো পর্যন্ত আমরা যেটাকে ফেস করছি সেটা বোঝাতে পারছি না। কারণ হচ্ছে যে ধরেন একটা ছোট জিনিস বলি,
আমাদের এখানে একটা অভ্যুত্থান হয়েছে, হ্যাঁ? একটা অভ্যুত্থান হওয়ার পর প্রথম কোন কাজগুলো জরুরি হয়? যে কোনো একটা অভ্যুত্থান হলো, আমাদের মানে নিকট আমাদের হিস্ট্রিতে অভ্যুত্থানের ঘটনা নানা রকম আছে। ধরেন শেখ মুজিবুর রহমানকে যে অভ্যুত্থানে হত্যা করা হলো 15 আগস্ট, সে অভ্যুত্থানের ঘটনাগুলো কেমন ছিল? সে অভ্যুত্থানের প্রথম কথা হচ্ছে সে অভ্যুত্থানে কোনো জনসম্পৃক্ততা ছিল না। কিছু সেনা সদস্য এটা মানে অভ্যুত্থানকে পিপল স্টেক ছিল না, একদম হ্যাঁ, মোদ্দা কথা পিপল স্টেক ছিল না সেই রাইট, গণ রাইট। সরাসরি জনগণের ছিল না, অংশগ্রহণ ছিল না। তারপর যেটা ছিল সেটা হচ্ছে যে তারা ধরেন মানে একটা রক্তক্ষয়ী অভ্যুত্থান হয়েছে এখানে। শেখ মুজিব ফ্যামিলির অনেককে মেরে ফেলা হয়েছে। বাকি যারা বেঁচে ছিল তারা বাইরে ছিল বলে বেঁচে ছিল, সেরকম একটা ঘটনা। তো এই অভ্যুত্থান ঘটনার পর যেটা হয়েছে সেটা হচ্ছে যে সবার আগে তারা যেটা জরুরি মনে করলো, আমাদের এখানে ধরেন জরুরি মনে করলো সেটা হচ্ছে অভ্যুত্থানকে সুরক্ষা করার জন্য একটা আইন প্রণয়ন করলো তারা সবার আগে, অর্ডিন্যান্সের মাধ্যমে। এই সামান্য জিনিসটা আমাদের এখানে একটা বড় অভ্যুত্থান হয়েছে। এটা ছোটখাটো অভ্যুত্থান না, 2024-এর অভ্যুত্থানটা। হ্যাঁ এটা একদম হচ্ছে একদম মানে পুরো বাংলাদেশের অলমোস্ট অনেক বড় অংশ অংশগ্রহণ করছে, সবচেয়ে বড় অংশ। মানে ইতিহাসে এই ধরনের ঘটনা খুব কম ঘটে। অংশগ্রহণ করছে, তারপর হচ্ছে যে হাসিনা পালাইছে। তার মানে হচ্ছে যে এটা মানে মানে যেটাকে বলা হয় যে জন কনসেন্ট, যে প্রশ্নটা আজকে রিজভী সাহেব করতেছেন যে মানে আপনাদের মানে আইনি বৈধতাটা কোত্থেকে আসে। হ্যাঁ আইনি তো বৈধতাটা আমি জানি কোত্থেকে না আসে। রিজভী আসলে আইনের ছাত্র, আমি শুনেছিলাম। তো আইনের ছাত্র হলে বোঝার কথা যদি আইন আসলে জাস্ট মুখস্থ না করে থাকেন আর কি। কিন্তু উনি একই সাথে পলিটিশিয়ান, উনি খুব মেধাবী মানুষ আমি জানি। এবং উনি তো এটুকু জানেন যে অন্তত বৈধতা ব্যাপারটা সবসময় ঠিক আইন থেকে আসে না, বৈধতা মূলতই আসে হচ্ছে জনকনসার্ন থেকে। জনগণের কনসেন্ট অভ্যুত্থানে ছিল, এবং যতক্ষণ পর্যন্ত এই কনসেন্টটা হাজির আছে ততক্ষণ পর্যন্ত আসলে এই অভ্যুত্থান থেকে তৈরি হওয়া সবকিছু বৈধ। সংবিধানের স্বীকৃতি থাকুক বা না থাকুক সেটা ভিন্ন জিনিস। এখন সেটা হচ্ছে যে এরকম একটা ওভারওয়েলমিং মানে অভ্যুত্থান হয়ে যাওয়ার পরে আমাদের এখানে যেটা ব্যর্থ হলো আমাদের, আমি এটাকে শুধুমাত্র ছাত্রদের ব্যর্থতা বললে ভুল হবে, এটা আসলে তাদের প্রতি অবিচার করা হবে। আমাদের এখানকার রাজনৈতিক দলগুলোর ব্যর্থতা, তারা আসলে নিজেদের একমতের জায়গাটা এখনো পর্যন্ত লোকেট করতে পারে নাই। একটা বছর হয়ে গেছে অভ্যুত্থানটা যে তারা করতে পারছে, তারা শুধুমাত্র এটার ব্যাপারে যেটা করতেছে সেটা হচ্ছে তারা আসলে এটার ক্রেডিট নেওয়ার চেষ্টা করছে। শুরুর দিকে কতগুলো হাস্যকর ক্রেডিট নেওয়ার চেষ্টা হয়েছিল যে কার কোন দলের কতজন মানুষ এখানে শহীদ হয়েছে, এটা কোন রকম আপনার আমার হিসাব কাছে দিতে বললে মনে কেউ হচ্ছে দিতে রিফাত পারবে না। ভাই এটার একটা বড় ক্রাইসিস কি ধরেন ছাত্রদের নেতৃত্বে যেভাবেই হোক কেন্দ্রে যারা ছিল সেটাকেই ধরেই যদি বলি, কেন্দ্রে যেহেতু এরা ছিল, কোথাও না কোথাও বড় রাজনৈতিক দলগুলার এই অভ্যুত্থানকে ওন করার সমস্যা হচ্ছে। ধরেন রাইট। বিএনপির তো আসলে 450, তারাই বলছে 450 কর্মী তাদের মারা গেছে। তাহলে আমি যদি বিএনপির ন্যূনতম পলিসি মেকিং এ থাকতাম, এটা ওন করতে কিন্তু আমার সমস্যা হতো না। মানে এটাকে রাইট। আগে তো আমি ওন করব, তারপরে সেটার উপর দাঁড়িয়ে হচ্ছে কি আমি বয়ান তৈরি করব, আমার তারপরের বক্তব্য তৈরি করব। তো ওই জায়গা থেকে বললাম যে এটা আসলে কখনোই ব্যর্থতার দায়ভারটা শুধুমাত্র, মানে আমি আরো এইভাবে বলি, ধরেন অভ্যুত্থান করলো তরুণেরা, মরলো তরুণেরা, আহত হইলো তরুণেরা, হাসিনাকে তাড়ালো তরুণেরা, এবং সেই পুরো অভ্যুত্থানকে একটা বাকেটে ধরার জন্য রাজনৈতিক দলেরও চেষ্টা করছে তরুণেরা। এবং সমস্ত সফলতার তখন দায়ভার নিচ্ছে কারা? অন্যরা। এবং ব্যর্থতার সমস্ত দায়ভার দিচ্ছে এরা, যারা সবচেয়ে বেশি চেষ্টা করছে। এই পুরো প্রক্রিয়াটা কি কালচারালি এত আনফেয়ার লাগে, মানে এত আনফেয়ার যে তাহলে ক্রেডিট সব আপনাদের যাবে। এইটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি ওন করতে না পারার ক্রাইসিসটা। ওই জায়গা রাইট। থেকেই মনে হয় এটা অনেক তাদের বেশি আসলে আসছে যে এটা হ্যাঁ হচ্ছে যে এরা সবসময় যেটা বলার চেষ্টা করে আহ, এরা সবসময় যেটা বলার চেষ্টা করে সেটা হচ্ছে ধরেন মানে মানে এই অভ্যুত্থান এই এই একটু একটু ধরেন এখান থেকে বারবার ইকো হচ্ছিল একটা জায়গা থেকে। হুম। ওই যে এরা আমি সবসময় মিউটটা দিয়ে রাখলে ইকো হয়, আমি মিউট তুললে ইকো হয়। এখন আর হবে না, আপনি কথা বলেন। আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, এখন করছি তাহলে। হুম। অভ্যুত্থানটা হচ্ছে যে আসলে তারা যেভাবে বলার চেষ্টা করে মানে আহ, এটা সত্যি যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেমন জামাত বলেন বিএনপি বলেন তাদের একটা অনেক বড় স্যাক্রিফাইস আছে বাংলাদেশে দীর্ঘদিন ধরে। স্যাক্রিফাইস মানে শুধুমাত্র এটা না যে তারা আসলে জনপরিসরে কথা বলতে পারে না, রাজনীতি করতে পারে না, শুধু সেটা না, তাদের বিশাল একটা জনবল,
গুম হয়েছেন, খুন হয়েছেন। আমি চট্টগ্রামের কথা একটু প্রায় বলি। একজন চট্টগ্রামের ছাত্রদল নেতা নুরুল আলম, মানে কর্ণফুলীর বুকে তার লাশ যেদিন ভেসে আসছে, এটার দৃশ্যটা দেখে আমি যথেষ্ট মানে আপনার হয়ে যাওয়ার অবস্থা হবে, ইনসেন হয়ে যাবে জিনিসটা দেখলে। হুম। তো এই ধরনের ঘটনাগুলো তো তাদের ক্ষেত্রে ঘটছে, কিন্তু তারা যে জিনিসটা ভুলতে পারে না সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলো যেটা ভুলতে পারে না সেটা হচ্ছে যে আসলে তারা এই দীর্ঘদিন ধরে এগুলার মুখোমুখি হওয়া সত্ত্বেও তারা আসলে মানে রাজনীতিটা মানে অভ্যুত্থানের নেতৃত্ব দিতে ব্যর্থ হয়েছে তারা, রাজনৈতিক দলগুলা। সেই জন্য তাদের সমর্থকেরা ছাত্রদের নেতৃত্বে এসে জীবন দিয়েছে। এটা তাদের নেতৃত্বে এসে জীবন দেয় নাই। তাদের নেতৃত্বে যখন আসলে আপনার মানে পল্টনের সমাবেশ ডেকেছিল, পল্টন নাকি আমার ঠিক মনে নেই, বিএনপি সমাবেশ ডেকেছিল তাদের হ্যাঁ, নেতৃত্বে। পল্টনেই। হ্যাঁ, পল্টন, হ্যাঁ। তো তাদের নেতৃত্বের উপর তাদের এতটুকু ভরসা ছিল না যে একটা আওয়াজ শোনার পরে, ওই পটকার আওয়াজ শোনার পরে তারা সবাই পালিয়ে গেছিল। বুঝতে পারছেন? তো ছাত্রদের নেতৃত্বে তারা পালাই নাই। তার মানে হচ্ছে ছাত্রদের নেতৃত্বের উপর তাদের ভরসা ছিল। এই ভরসাটা গুরুত্বপূর্ণ। এটা একটা আমি এখানে সাংঘাতিক কথা বলছেন রিফাত ভাই। রিফাত ভাই, আমরা আমাদের 35 মিনিট শেষ করে ফেলছি, এট 30 মিনিটস। বলে আপনাকে অনেক সামারি, সময়। হ্যাঁ, আড্ডা দিলে এরকমই হয় রিফাত ভাই। আমার আড্ডা নর্মালি 1 ঘন্টা, 1.5 ঘন্টাও চলতে পারে। আপনি জাস্ট ছোট করে আপনার যে কথাগুলো বলার ছিল, যদি এই আচ্ছা, বললেন যে আমি এই বক্তাদের আমি এই কথাটা 2 মিনিটে লাস্ট, সামারি করে দিয়ে দেন। রাইট, রাইট। আমি লাস্টে এই কথাটা একটু বলে ফেলি, কারণ এই কথাটা না বলতে পারলে সমস্যা। আমি যেটা আসলে মানে সবচেয়ে যে জিনিসটা আসলে আমাদের রাজনৈতিক দলগুলোর এবং সবারই যেটা বোঝা দরকার আর কি, সেই জিনিসটা হচ্ছে যে মানে ফার্স্ট অফ অল একটা অভ্যুত্থানের পরে আসলে মানে অভ্যুত্থানের সুরক্ষার ব্যাপারে সবার আগে স্টেপ নিতে হবে। অভ্যুত্থানের সুরক্ষা না, অভ্যুত্থানকারীদের সুরক্ষা। অভ্যুত্থানের সুরক্ষার পরের স্টেপ যারা অভ্যুত্থানটা করলো তাদের যদি সুরক্ষা না হয়, আপনি দেখেন মানে 15 আগস্টে যারা অভ্যুত্থান করছে তাদেরকে কিন্তু অনেক বড় সময় আসার পরে 30 বছর আসার পরও কিন্তু তাদেরকে আপনার খুনের তাদের ফাঁসি হয়েছে। বুঝতে পারছেন? তার মানে হচ্ছে যে অভ্যুত্থানকারীদের সুরক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যে ব্যাপারটা না আমাদের এখানকার বিএনপি, জামাত বা অন্যান্য কেউ এটা আমলে নিচ্ছেন না। সবার আগে এটা খুবই জরুরি যে অভ্যুত্থানকারীদের সুরক্ষা কোন আইনে কিভাবে আমরা নিতে পারছি, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় হচ্ছে যে অভ্যুত্থানের সুরক্ষা। অভ্যুত্থানের সুরক্ষা এবং অভ্যুত্থানকারীদের সুরক্ষা, এই দুটো জিনিসের জন্য আমি আসলে বলতেছি। যেমন ধরেন হাসিনার যে আসলে হাসিনা আমাদের জন্য যে ধরেন সংবিধানটা রেখে গেছিল, এই সংবিধানটার চরিত্র এমন ছিল যে এই সংবিধানের আপনি কোনোভাবে কোনো না কোনো ফর্মে যদি আপনি আসলে এটা ধরেন সংশোধনের চিন্তা মাথায় আনেন, হ্যাঁ, তখন আপনার ফাঁসি হয়ে যেতে পারে। কিন্তু দেখেন সেই সংবিধানের পরে অভ্যুত্থান করে এই ছাত্ররা ক্ষমতায় আসলো বা এই ইন্টারিম সরকার ক্ষমতায় আসলো, এটা আসলে ভুয়া কথা। ইন্টারিম শব্দটা আসলে একটা ভুয়া শব্দ, আসলে খুব খারাপ শব্দ আর কি। এটা কোনো ইন্টারিম সরকার হইতে পারে না। মানে এটা হচ্ছে তারা নিজেদেরকে ভুলভাবে ডিফাইন করছে ইন্টারিম সরকার। এবং আমি সবসময় বলেছি হচ্ছে যে এখান থেকে আসলে তাদেরকে একটা জাতীয় সরকার উত্তরণ হতে হবে অথবা অভ্যুত্থানের সরকার উত্তরণ হইতে হবে। এটা তো এখন তারা আসলে মানে এই ঘটনার পরে যেটা আসলে সবচেয়ে বেশি যেটা জরুরি ছিল, প্রথম কথা হচ্ছে তাদের অভ্যুত্থানকারীদের একটা যেটা বলতেছিলাম মানে হাসিনার এই মানে কঠিন সংবিধান যদি ধরেন এখন এরা ক্ষমতায় আসার পরে ছুড়ে ফেলে দিতে পারলো এক ধরনের, যদিও বলা হচ্ছে যে এরা এই সংবিধানের অধীনে আসলে এই সরকার, মোটেই এই সংবিধানের অধীনে এই সরকার না, আসলে কোনোভাবেই সম্ভব না। কিন্তু ধরেন আইনের তো অনেকগুলো মার্কেজ থাকে, আপনি আইনের ভাবে যে কোনো একটা জিনিসকে আসলে শেষ পর্যন্ত আইনের ভিতরে ফেলে দিতে পারবেন। এটা হচ্ছে সেই ফেলে দেওয়ার ঘটনাটাই ঘটতেছে। এই সরকার বা এই অভ্যুত্থান একমাত্র বৈধতা হচ্ছে সেটা জনকনসেন্ট, আর কিছুই না। এবং এটার কারণে এটাকে ফেলে দিতে পারলো। তার মানে হচ্ছে কিন্তু ফেলে দেওয়ার পরও এখন যে কাজটা করতে পারে না, সেটা হচ্ছে ধরেন একটা নতুন সংবিধানের কথা বলতে পারতেছে না। তার মানে হচ্ছে বিদ্যমান সংবিধানের কাঠামোর ভিতরে সবকিছু এখন করতে হচ্ছে। নতুন সংবিধানের ব্যাপারটা হচ্ছে এরকমই একটা কঠিন ব্যাপার শেষ পর্যন্ত সবার জন্য। এখন আমরা নতুন সংবিধানের কথা কেন বলতেছি? নতুন সংবিধানের কথা বলা মানে হচ্ছে যে আসলে আপনি আজকে থেকে ধরেন 15-20 বছর বা 30 বছর পরও আসলে আমাদের যেই
মানে যে ফ্যাসিস্ট রেজিম আসলে আমরা মানে ছাত্ররা ক্ষমতাচ্যুত করেছে, হ্যাঁ, তারা কোনো না কোনো ফর্মে আবার ফিরে তো আসতেই পারে, কারণ বাংলাদেশে একটা বড় অংশ তাদের আসলে সমর্থক আছে। হুম। আহ, তো আবার ধরেন বিএনপিরও এখন অ্যাটিটিউডটা এমন যে তারা আসলে আওয়ামী লীগের বিল প্রায় হয়ে যেতে পারে। তার মানে হচ্ছে কোনো না কোনো ফর্মে আসলে এটা সম্ভব। বা ধরেন জামাতের সাথে তাদের একটা কোয়ালিশন হইতে পারে, জামাত এবং আওয়ামী লীগের একটা কোয়ালিশন হইলো এবং তারা সরকার আসলে হইতেই পারে। মূল কথা হচ্ছে এটা যখন হবে তখনও আসলে আহ, যদি নতুন একটা সংবিধানের মাধ্যমে আপনি যদি আসতে পারেন, তাহলে মানে এই অভ্যুত্থানের ব্যাপারে যে কোনো একটা স্টেপ নেওয়া এত সহজ হবে না। যে জিনিসটা আপনি ধরেন জাস্ট ক্ষমতা পরিবর্তনের মাধ্যমে এই যে বিএনপি যেটা এখন বারবার বলার চেষ্টা করছে যে তারা আসলে সংবিধান সংশোধনের জন্য গণভোট দরকার নেই, তারা যেটা বলছে মানে সংবিধান সংশোধনটা বিদ্যমান বিদ্যমান সংবিধানের অধীনে এত সহজ, আপনার জাস্ট মেজরিটি থাকলে হবে। তা আওয়ামী লীগের যদি কখনো একটা মেজরিটি আসে, আওয়ামী লীগ যদি কখনো বাংলাদেশ রাজনীতি করার সুযোগ পায়, মেজরিটি আসে, তারা তো প্রথম সুযোগে যে কাজটা করবে অভ্যুত্থানের যারা যারা জড়িত ছিল সবার ব্যাপারে আপনার সবচেয়ে খারাপ উদ্যোগগুলো নেবে। হুম, তাদের জন্য ফাঁসি এড়িয়ে ফেলবে। কোনো কোনো সন্দেহ নাই, মানে আমাদের প্রায় সময় শেষ, আরো বেশি 10 মিনিট সময় আমরা পার করেছি। আমি আপনার আলোচনা থেকে আসলে দুটো একদম স্পেসিফিক পয়েন্ট নিয়ে আমি শেষ করবো, যেটার সাথে শুধু সর্বতোভাবে একমতই না, যেটা নিয়ে আমাদের আসলে কাজ করতে হবে। আমাদের সাথে যারা দেখছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যেটা কাজ করতে হবে আসলে, যেটা আমি টেক ইন করলাম, এবং আলটিমেটলি আর কেউ করুক না করুক আমাদের নিজেদেরই ভয়েস রেজ করতে হবে, এবং আইনিভাবে হোক যেভাবে হোক আগামী নির্বাচনের আগে অন্তত এটা এনশিওর করতে হবে। কারণ আর যাই হোক, এই এক্সিস্টিং সিস্টেমকে ট্রাস্ট করি না। ইটস নট অ্যাবাউট কোনো পলিটিক্যাল পার্টি, বিষয়টা বিএনপির না, বিষয়টা জামাতে ইসলামীর না, বিষয়টা এনসিপির না। এক্সিস্টিং যে সিস্টেম এবং স্ট্রাকচার আছে সেটাকে আসলে ট্রাস্ট করার কিছু নাই। তাহলে সেটাকে ব্যবহার করে, যে কথাটা আপনি বললেন, আমরা যদি আসলে অভ্যুত্থানের সুরক্ষা নিশ্চিত করতে না পারি, এবং অভ্যুত্থানকারীদের সুরক্ষা যদি আমরা আইনগতভাবে নিশ্চিত করতে না পারি, এবং রাষ্ট্রে যদি এটা আমরা এনশিওর করতে না পারি, আমি অন্তত ব্যক্তিগতভাবে মনে করি যে সরকারই আসুক তাদেরকে ব্যবহার করে এই যে এক্সিস্টিং সিস্টেম এবং এই স্বৈরাচারী কমপ্লিটলি মানে এই ওই ওই রেজিমের সুবিধাভোগী যে স্টেকগুলো যারা আছে, সুবিধাভোগী স্টেক হোল্ডাররা, তারা সর্বোচ্চ চেষ্টা করবে আসলে অভ্যুত্থানের যারা নির্ণয়কারী, অভ্যুত্থানের শক্তি যারা, তাদেরকে নিপাশ করে দেওয়ার। এবং তার আশেপাশে পার্শ্ববর্তী দেশগুলোর ক্যালকুলেশন কথা তো আমরা বাদই দিলাম, সার্বভৌমত্বের প্রশ্নে এবং দেশের অভ্যন্তরের শান্তির প্রশ্নে আমাদের সবচেয়ে জরুরি হচ্ছে আসলে এই অভ্যুত্থানকারীদের সুরক্ষাটা নিশ্চিত করা এবং অভ্যুত্থানের সুরক্ষা হচ্ছে নিশ্চিত করা। এখানে আমার আরেকটা দেখেন জিনিস আপনি, একটা বাক্য হ্যাঁ একটু বলে ফেলি, একটা বাক্য বলে ফেলি। মানে হ্যাঁ রিফাত ভাই। মানে এটার এখানে সর্বশেষ একটা আমরা যেটা বলতেছিলাম হচ্ছে যে অভ্যুত্থানের বিপ্লবী দলিল তৈরি করা। তো এখানে একটা কথা হচ্ছে আসতেছিল, সর্বশেষ যে আলাপটা হইতেছিল সেটা হচ্ছে যে ঘোষণাপত্র, ন্যূনতম যদি এই ঘোষণাপত্রটা তারা রেডি করতে না পারে, বাংলাদেশের রাজনৈতিক দলগুলো আসলে শেষ পর্যন্ত ক্রিমিনাল, বলবো আর কিছুই না। যারাই আছে বাংলাদেশে, বিএনপি, জামাত, ইভেন যদি এনসিপিও ব্যর্থ হয়, আসলে শেষ পর্যন্ত সবাই আসলে একটা ক্রিমিনাল কাজ করবে। এতগুলো ছাত্রের জীবনের বিনিময়ে তারা যদি ন্যূনতম একটা কনসেনসাসের জায়গায় আসতে না পারে, তাহলে তারা আসলে জাস্ট একটা ক্ষমতার কি বলবো, ক্ষমতার গেমই খেলতেছে। এগুলো আসলে কোনোভাবেই, এগুলোর পরে হয়তো বা আমাদেরকে আরো অনেক বড় মানে এটার ব্যাপারে ধরেন বড় দিতে হতে পারে আর কি, ত্যাগের সম্মুখীন হইতে হবে আমাদেরকে অনেক পরে। হুম, একদম, এটা তো নিশ্চিত, এটা নিয়ে কোনো মানে দ্বিমতই নেই। এটুকু শুধু বলতে পারি যে ধরেন যেভাবে যতটুকু দেখেছি পাবলিক স্ফিয়ারে বা অন্য জায়গায় কথাবার্তা লেখালেখি নিয়ে, যে এই নতুন রাজনৈতিক দল তারা আসলে ঘোষণাপত্র দেওয়ার ক্ষেত্রে সর্বতোভাবে আন্তরিক, এবং তারা রিপিটেডলি চেষ্টা করেছে। তারা পারেনি হচ্ছে এক্সিস্টিং বড় রাজনৈতিক দলগুলোর মধ্যে এই যে মধ্যস্থতা বলি, আন্ডারস্ট্যান্ডিং বলি, কিংবা তাদের রাজনৈতিক দলের অভ্যন্তরীণ আন্ডারস্ট্যান্ডিং এর কারণেই পারেনি, যেই কারণেই আমি কিন্তু আর আসলে আমি বলি, আপনি দেখবেন। আরেকটা জিনিস একটু হ্যাঁ, বলি, এটা হচ্ছে ধরেন হ্যাঁ রিফাত ভাই, যেটা এনসিপি নোকতাটা দিতে চাইলাম, ওই হ্যাঁ জন্যই হ্যাঁ, কিন্তু দেখেন রাজনৈতিক দলগুলোকে শুরু যেটা করলাম, যে প্রো পিপল না, প্রো পিপল হলে রাইট। তো অন্তত এই একটা জায়গায় কনসেনসাসে আসতে কোনো সমস্যা হওয়ার কথা না। যে 1.5 থেকে 2,000 সন্তানের রক্তের উপর দাঁড়িয়ে যদি একটা প্রোক্লেমেশনই জারি করতে আমরা না পারলাম, রাইট। তাহলে আসলে মানে
রাজনৈতিক কমিটমেন্টটা কি রিফাত ভাই? জি, বলতে চাচ্ছিলেন, শেষ করবো এখানে আপনার এই হচ্ছে যে বক্তব্য দিয়ে। আমি ধরেন আমি মানে ২ টার বিষয় এটার বিষয়ে আগে বলেছি, আজকে একটু এখানে যেহেতু সুযোগ পেয়েছি এটা বলি। সেটা হচ্ছে ধরেন এনসিপি, যেহেতু এনসিপি এবং একই সাথে ধরেন সরকার, এরা তো আসলে কোনো না কোনো ফর্মে সরকারেরও অংশ। এই ছাত্ররা এনসিপি না হলেও ছাত্ররা তো সরকারের অংশ। এরা আসলে ধরেন একটা জাতীয় কনভেনশনকে ওরা কল করেছে, সব রাজনৈতিক দলকে নিয়ে কল করে নাই। একটা গণসংলাপের আয়োজন করেছে, করে নাই। তাদের অনেক বড় ব্যর্থতা। এরা আসলে এনসিপির লোকেরাও একা একা কাজ করতে চায়। তারা মনে করে যে তারা আসলে নিজেরা যা বলে সেটাই হবে। ঘটনাটা হচ্ছে যে আসলে মানে কনসেন্টে, পলিটিক্সে কনসেন্ট যে উৎপাদন করার ব্যাপারটা, এটা এটা আসলে আপনার মানে সমাজের ভিতর থেকে কনসেন্ট উৎপাদন হতে হয়। এটা আপনার আপনার মুখ থেকে হলে হবে না। কিন্তু এনসিপি এই কাজটা আসলে খুব ব্যর্থ হয়েছে আমি মনে করি। তাদের কিন্তু এটার ব্যাপারে খুবই গণসংলাপ ধরেন, আমার কাছে মনে হচ্ছে গণসংলাপের সময় এখনো যায় নাই, কিন্তু এর আগে কি ইনিশিয়েটিভ নেওয়া হলো না সরকারের তরফ থেকে? একবার বলা হলো গণসংলাপের আয়োজন করা হবে, আমি যদি ভুল না হই। হয় নাই তো। এইসব ঘটনাগুলো হয় নাই। হ্যাঁ, এই যে অভ্যন্তরীণ আরেকটা ধরেন ওই জিনিস যে হচ্ছে বললাম যে এনসিপি যে কাজটা করতে পারে এই মুহূর্তে একটা আন্তরিকতা দেখাইতে পারে। তারা যে কাজটা করতে পারে যে ঠিক আছে, আমাদের এখন যেটা মানে আমাদের যেটা এখন প্রক্লেমেশন হইল না। হুম? তো আমরা প্রক্লেমেশনের জন্য তারা একটা কাজ করতে পারে, একটা ন্যাশনাল কনভেনশনের ডাক দিতে পারে প্রক্লেমেশনের জন্য, যেখানে প্রত্যেকটা রাজনৈতিক দলের সবাইকে ইনভাইট করা হবে, তারা তাদের আলাপগুলা করবে। এবং এটা কয়েকদিন ধরে, এটা ধরেন একদম ২-৩ দিন ব্যাপী ধরেন একটা আয়োজন হলো। এই আয়োজনের শেষে ওখান থেকে প্রক্লেমেশন ঘোষণা হইলো। জিনিসটা করা যেতে পারে। এটা খুবই ভালো কাজ হবে যদি এই কাজটা করতে না পারে, কিন্তু খুবই আসলে আমাদের সবাইকে আসলে অনেক বড় দিতে হবে আসলে এটার জন্য। এটা খুব গুরুত্বপূর্ণ। একদম, একদম। আপনার কয়েকটা ৩টা পয়েন্ট আমি ২টো পয়েন্ট আগে উল্লেখ করেছি। ৩টা পয়েন্ট আমি নিয়েছি, সেগুলো আমি রিপিট করি। এইটা আসলে আমার কাছে মনে হলো দারুণ একটা প্রস্তাবনা। আশা করি যদি নতুন রাজনৈতিক দল তারা শুনে থাকে বা আমাদের সেখান পর্যন্ত পৌঁছে দেওয়ার সুযোগ থাকে, তাহলে আমরা দিব। সেটা হচ্ছে কি ন্যাশনাল কনভেনশন। আসলে এটা একটা ফ্যান্টাস্টিক ডাক, অন্তত ২ দিন ব্যাপী, ২ থেকে ৩ দিন ব্যাপী একটা ন্যাশনাল কনভেনশন, এবং তখন আসলে জাতির সামনেও পরিষ্কার হবে যে কোন রাজনৈতিক দল সেখানে অংশগ্রহণ করছে, কোন রাজনৈতিক দল করছে না। অ্যাটলিস্ট তাদের তরফ থেকে তারা সমস্ত স্টেক হোল্ডার নিয়ে একটা ন্যাশনাল কনভেনশন করতে পারে। এইটা একটা ভালো জিনিস। আবার ধরেন ওই যে একজন কবি বোধহয় বলেছিলেন যে রাজনীতিতে ষড়যন্ত্র হচ্ছে গিয়ে সবচেয়ে বেশি সবচেয়ে কার্যকরী যন্ত্র। দেখা গেল যে আবার এই কনস্পিরেসিতে সেই কনভেনশনও হতে দেবে না। এগুলোই তো আসলে চলছে, যে কারণে বলছি যে ধরেন দলীয় রাজনীতির স্বার্থ যখন প্রমিনেন্ট হয়ে যায়, সেটা কমপ্লিটলি পিপুলের এগেনস্টে চলে যায়। যাই হোক, আপনার ন্যাশনাল কনভেনশনের কনসেপ্টটা নিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার কাছে লেগেছে যে আসলে আমাদের আমাদের অভ্যুত্থানের যে শব্দটা আপনি ব্যবহার করলেন, অভ্যুত্থানের নিরাপত্তা নাকি শব্দটা ব্যবহার করলেন, এবং অভ্যুত্থানকারীদের সুরক্ষা। অভ্যুত্থানকারীদের সুরক্ষা, সুরক্ষা, অভ্যুত্থানের সুরক্ষা। অভ্যুত্থানের সুরক্ষা, অভ্যুত্থানকারীদের এই সুরক্ষা, দুটো অসম্ভব অভ্যুত্থানের সুরক্ষা। গুরুত্বপূর্ণ। এক্স্যাক্টলি, ন্যাশনাল কনভেনশনের মধ্যে দিয়ে আমাদেরকে ওটা নিশ্চিত করতে হবে যে অভ্যুত্থানকারীদের সুরক্ষা এবং অভ্যুত্থানের সুরক্ষা, বিশেষ করে আইন যেগুলো রয়েছে এগুলো নিয়ে কাজ করতে হবে। আর আমি নিজে একটু ছোট করে একটা মতামত দিয়ে যাই যে আজকে আসলে এই যে রিজভী ভাই যে বললেন, শ্রদ্ধেয় রিজভী ভাই বিএনপির এত বড় একজন নেতা, আমার কাছে মনে হচ্ছে যে ধরেন এই জায়গায় একটু বলা দরকার, ছোট করে বলি, এটা নিয়ে হয়তো আরেকদিন একটা বড় আলোচনা করতে হবে যে বিএনপি রাজনীতিকে আমরা আসলে কিভাবে বুঝতে পারছি। ওইটাই বলছিলাম যে বিএনপির আসলে জুলাই অভ্যুত্থানকে নিয়ে ইনফিউরিটি কমপ্লেক্সে ভোগার তো কোনো কারণ নেই, কারণ তাদের 450 কর্মী মারা গেছে। আপনি ছাত্রদের পরে সবচেয়ে বড় যদি কারো স্টেক থাকে, সেটা বিএনপির সবচেয়ে বড় স্টেক। এই রকমের বিভ্রান্তিমূলক কথা না বলে, নিজেদেরকে আরো দুর্বল পরিস্থিতিতে না নিয়ে, আমার মনে হয় নিজেরা যদি অভ্যুত্থানকে ওন করে অভ্যুত্থানের পক্ষে বরং বয়ান তৈরি করার মধ্যে দিয়ে সেই রাজনীতি, নিজেদের রাজনীতিকে ক্যাপিটালাইজ করে, একদম আমি ক্যাপিটালাইজ শব্দটাই বলবো, সেটা বরং তারা অনেক বেশি লাভবান হতে পারে। এখন আমাদের কনসার্ন কেন? কারণ আসলে দিনের শেষে এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় গণতান্ত্রিক দল তো বিএনপি। আমাদের বাংলাদেশের রাজনীতি যদি রক্ষা করতে হয়, বিএনপিকে ধ্বংস করে তো বাংলাদেশের রাজনীতি রক্ষা করা যাবে না। বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করতে হলে বিএনপিকে রক্ষা করতে হবে, বাংলাদেশের রাজনীতিকে রক্ষা করতে হলে বিএনপিকে রক্ষা করতে হবে। কারণ বিএনপি যদি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যায়, যে ভ্যাকুয়ামটা তৈরি হবে, সেই ভ্যাকুয়াম কাভার দেওয়ার মতো অবস্থা তো আসলে বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে নাই। এইটা যখন, এই আলোচনাগুলো যখন আমরা আসলে তোলার চেষ্টা করি, সবাই ধরেই নেয় যে আসলে আমরা বোধহয় বিএনপি শত্রু, ওই জন্য বোধহয় বিএনপি সমালোচনা করছি। না, মূল বিষয় হচ্ছে বিএনপি দল হিসেবে তাদের যতটুকু না প্রয়োজন, তার চেয়েও অনেক বেশি সাধারণ জনগণ হিসেবে আমাদের অনেক বেশি দরকার যে বিএনপির রাজনীতিটা বাংলাদেশে জারি থাকুক, আরও সামনের দিকে এগিয়ে যাক, আরও শক্তিশালী হোক। এবং
কোনো ধরনের কোনো এই যে দেউলিয়াত্ব যেন না দেখে অন্তত পক্ষে, কারণ আমাদের দরকার আসলে বিএনপি রাজনীতিকে রক্ষা করা। যাই হোক, আজকে আর আড্ডা দিব না রিফাত ভাই, হয়তো আরেকদিন কোনো একদিন আসবো। অনেকজন ছিলেন আমাদের সাথে লাইভ, আমি খুবই আজকে আমার আমার অনেক চ্যানেল থেকে প্রথম অনেক লাইভ হলো। এখানে রিফাত ভাই অনেক যুক্ত কমেন্ট করবেন আসছে, কিছু। এখানে অনেক কমেন্ট আসছে, কমেন্টগুলোর আপাতত তো কোনো উত্তর দিচ্ছি না, কিন্তু এটা আমাদের আলাপে এসে গেছে আর কি, সেটাই থাকলো আর কি। সেটাই সেটাই আমাদের আলাপে এসে গেছে, প্রশ্ন উত্তর চেষ্টা করবে এরপরে হচ্ছে কি আরো নেয়ার। দেখেন আমরা 30 মিনিটস কথা বলবো বলে 50 মিনিট কথা বলেছি, পুরো অ্যাকচুয়ালি 48 মিনিটস পুরো কথা বলেছি। বাট খুবই ভালো লাগলো রিফাত ভাই, অনেক ধন্যবাদ আমার সাথে আজকে জয়েন করার জন্য। আমার সাথে আপনাকে দিয়ে কিন্তু আমি আমার নিউ পলিটিক্স প্রোগ্রামটা শুরু করলাম। চেষ্টা করবো সপ্তাহে হচ্ছে কি এই রাজনৈতিক আড্ডাগুলো জারি রাখার। প্রশ্ন উত্তর পর্বের চেয়ে অনেক বেশি আড্ডা মুডে থাকবো। দেখা যায় পরে হয়তো আরও প্রাণবন্ত হওয়ার চেষ্টা করব। অসংখ্য ধন্যবাদ বদর ভাই, বদর আলী, উনি বলছেন এরকম আলাপ আবারও চাই আপাও মুরুব্বি। ঠিক আছে, আমরা আসবো, আমি অন্তত আসবো আরেকজন অতিথিকে নিয়ে আড্ডা দিতে আগামী সপ্তাহে। তারিখটা পরে আপনারা জানতে পারবেন আমার পেজটা একটু খেয়াল রাখলে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা অসম্ভব সুন্দর নিরাপদ বাংলাদেশের প্রত্যাশায় আজকে আসি। সবাই ভালো থাকবেন।